আসসালামু আলাইকুম। তো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের যে স্লাইড আছে। আশা করি দেখতে পাচ্ছেন সবাই। আচ্ছা, নুমান ভাই। হ্যালো। শোনা যাচ্ছে ভাইয়া, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের যে পড়াটা সেটা হচ্ছে যে ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং, IYCF। তো দেখেন এখানে আছে, এই আইতে হচ্ছে ইনফ্যান্ট, আর ওয়াইতে হচ্ছে ইয়ং, সিতে চাইল্ড, এফতে হচ্ছে ফিডিং। তো আমরা আগের স্লাইড গুলোতে পড়েছিলাম যে ইনফ্যান্ট বলতে কি বোঝায়। ইনফ্যান্ট ছিল হচ্ছে 1 মাসের পর থেকে 1 বছর পর্যন্ত, এই সময়টা হচ্ছে ইনফ্যান্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়ং চাইল্ড, দেন হচ্ছে টুডলার। আচ্ছা, তাহলে আজকে আমাদের যত পড়াশোনা হবে সব হচ্ছে ফিডিং প্রোগ্রাম নিয়ে। দ্য ফিডিং প্রোগ্রাম হুইচ ইনক্লুড বোথ ব্রেস্ট ফিডিং অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং। তো দেখেন এখানে ফিডিং প্রোগ্রামের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং। তো এই সম্পর্কে সামনে আলোচনা হবে সামনের স্লাইড গুলোতে ইনশাল্লাহ। তো এই হচ্ছে যে এই দুইটা মিলে, যে ব্রেস্ট ফিডিং এন্ড কমপ্লিমেন্টারি ফিডিং মিলে হচ্ছে যে ইনফ্যান্ট এন্ড ইয়ং চাইল্ড ফিডিংটা আপনার ইনক্লুডেড আর কি এটার মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে কি কি কম্পোনেন্ট আছে সেটা আমরা দেখব। যে ইনফ্যান্ট এন্ড ইয়ং চাইল্ড ফিডিং এর 3টা কম্পোনেন্ট আছে দেখেন। যে হচ্ছে যে আমি বাংলায় বলি যে প্রথম, জন্মের প্রথম আওয়ার, অর্থাৎ জন্মের সাথে 1 ঘন্টা, প্রথম যে ঘন্টায় সেখানেই কি করতে হবে, ব্রেস্ট ফিডিংটা চালু করে দিতে হবে বাচ্চার। প্রমোশন অফ আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, জন্মের 1 ঘন্টার মধ্যে বাচ্চার কি করতে হবে, ব্রেস্ট ফিডিংটা শুরু করে দিতে হবে। 2 নাম্বার কি দেখেন, এনশিওরিং এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর ফার্স্ট 6 মান্থ। যে এটা আমার শিওর করতে হবে যে প্রথম 6 মাসে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা আমার এনশিওর করতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কি সামনে আসতেছে, তো 6 মাস পর্যন্ত আমার এনশিওরিং করতে হবে। ঠিক আছে, আর 6 মাস হচ্ছে 180 দিন। তারপর হচ্ছে প্রপার প্রপার কমপ্লিমেন্টারি ফিডিং ফ্রম 6 মান্থ অফ এজ, কমপ্লিটেশন অফ 180 ডেজ। অর্থাৎ মানে এটার মানে হচ্ছে যে 6 মাস, যখন বাচ্চার বয়স 6 মাস হয়ে যাবে তখন তার প্রপার কমপ্লিমেন্টারি ফিডিংটা চালু করতে হবে। হ্যাঁ, এটার সাথে সাথে কি রাখতে হবে, আমার 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিডিংটাও সাথে থাকবে। তো কি বলেছে এখানে, যে 6 মাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এর সাথে সাথে আমার কমপ্লিমেন্টারি ফুড দিতে হবে, অর্থাৎ সম্পূরক খাবারটা দিতে হবে। তারপরে দেখেন, তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। কথা কি শোনা যাচ্ছে? একজন একটু বলেন, কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যায়। এ পর্যন্ত যা বলছি সব বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন যে এখানে আছে হচ্ছে ব্রেস্ট ফিডিং। তো ব্রেস্ট ফিডিং জিনিসটা কি, তো এটা একটা কি জিনিস, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা বাচ্চার বেঁচে থাকার জন্য, বা বেঁচে থাকার কৌশল হিসেবে আমার কি করতে হবে, যে এই ব্রেস্ট মিল্কটা চালু দিতে হবে বাচ্চাকে, ব্রেস্ট ফিডিংটা দিতে হবে। এটার মধ্যে কি থাকে, এনার্জি থাকে, সব ধরনের এনার্জি থাকে, তারপর হচ্ছে নিউট্রিয়েন্টস থাকে। যে একটা বেবির অপটিমাম গ্রোথ বা ডেভেলপমেন্ট, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কি আগে বলেছি, আবার বলি যে গ্রোথটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, আর ডেভেলপমেন্ট হচ্ছে মেন্টাল মেন্টাল ম্যাচুরেশন। ঠিক আছে, তো একটা বাচ্চার বড় হওয়ার জন্য, শারীরিক বৃদ্ধির জন্য এবং মানসিক বৃদ্ধির জন্য তার যে ধরনের এনার্জি নিউট্রিয়েন্টস থাকার দরকার সবগুলাই থাকে কোথায়, এই ব্রেস্ট ফিডিং এর মধ্যে। আর এটা কি করে, প্রোটেকশন এগেইনস্ট ইনফেকশন, অর্থাৎ এটা ইনফেকশনের বিরুদ্ধেও আমার কি করে, কাজ করে।
আচ্ছা দেখেন, তো এটা একটা জরিপে দেখা যাচ্ছে যে বা দেখা যায় যে যে 1 মিলিয়ন নিউবর্ন ডেথ, যে 10 লক্ষ নবজাতকের মৃত্যু কি করা যায়, আটকানো যায় বা বাধাগ্রস্ত করা যায় নবজাতকের মৃত্যু কিভাবে, যদি আমি শুরুতেই যে ফার্স্ট আওয়ার অফ বার্থ অর্থাৎ জন্মের 1 ঘন্টার মধ্যে যদি ব্রেস্ট ফিডিংটা চালু করা যায়। হ্যাঁ, তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে অনেক শিক্ষিত মা বা অনেক অশিক্ষিত মারা কি করতে চায় না, যে ব্রেস্ট ফিডিং করাতে চায় না বা স্মার্টনেস কমে যাবে। তো এ ধরনের আসলে নলেজ কম থাকার কারণে এটা হয়। তো এখানে যারা ডাক্তার হতে যাচ্ছে আমরা, বিশেষ করে এখানে যারা ফিমেল ডাক্তার হবেন, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন জরিপে বলছে যে 10 মিলিয়ন, মানে 1 মিলিয়ন, 10 লক্ষ নবজাতকের মৃত্যুটা কমানো পসিবল হয় যদি কি করা যায়, যে জন্মের প্রথম ঘন্টায়, হ্যাঁ 1 ঘন্টায়, জন্মের প্রথম ঘন্টায় কি করা যায়, ব্রেস্ট ফিডিং শুরু করা যায়। তো অ্যাম্পল এভিডেন্স, অনেক এভিডেন্স আছে। হ্যাঁ, দেখা গেছে যে যাদেরকে ব্রেস্ট ফিডিং দেওয়া হয়েছে ঠিক মতো, তাদের কি হয়েছে, যারা কৌটার দুধ বা বিভিন্ন আদার্স যেসব মিল্ক দেওয়া হয় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ছাড়া, তো ওই বাচ্চার তুলনায় তাদের ডায়রিয়া কম হয়, তাদের রেসপিরেটরি ইনফেকশন কম হয়। হ্যাঁ, তাদের যে মানে কাদের তুলনায়, যাদেরকে ফর্মুলা ফিড বেবিস, যাদেরকে অন্যান্য ধরনের দেওয়া হয়, ফিডিং দেওয়া হয়, কিন্তু ব্রেস্ট ফিডিং দেওয়া হয় না। আর যদি ব্রেস্ট ফিডিং দেওয়া হয় তাহলে এই এই জিনিসগুলা কম থাকে। আচ্ছা, নোমান ভাই, নোমান ভাই শুনতে পাচ্ছেন? না ভাই, শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, এখন যে জিনিসটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এটা আমাদের সবার মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক অথবা মাদার্স মিল্ক, দুটোই আমরা বলতে পারি। তো এটা একটা প্রাইমারি সোর্স অফ নিউট্রিশন, একটা নবজাতকের এবং ইনফ্যান্টস এর এটা কি একটা প্রাইমারি সোর্স ফর ফার্স্ট 6 মান্থ অফ লাইফ। তার লাইফের প্রথম যে 6 মাস সেটার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সোর্স, নিউট্রিশনের সোর্স। তো ব্রেস্ট মিল্কের দুইটা টাইপস, এটা আমরা আগে হয়তো কেউ জানতাম কেউ জানতাম না। ব্রেস্ট মিল্কের দুইটা আছে, টাইপ আছে, একটা হচ্ছে ফোর মিল্ক আর একটা হচ্ছে হাইন্ড মিল্ক। ফোর মিল্ক হতো অগ্রবর্তী যে সব মিল্ক থাকে, অগ্রবর্তী যে মিল্ক থাকে, আর হাইন্ড মিল্ক হতো পিছনে যেটা। তো এই ফোর মিল্কে কি থাকে দেখেন, ফোর মিল্কে থাকে হাই ইন ওয়াটার, অনেক পানি থাকে, আর হচ্ছে ল্যাকটোজ থাকে। ঠিক আছে, আর হচ্ছে হাইন্ড মিল্কে কি থাকে দেখেন, থাকে হচ্ছে ফ্যাট, তারপরে থাকে ক্যালোরিজ, তারপরে আর কি কি থাকে, ইট কন্টেন্স ওয়াটার, ফ্যাট, কার্বোহাইড্রেটস, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিডস, এনজাইম, মানে সবকিছুই ব্রেস্ট মিল্কে থাকে। তো এখানে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অনেক মারাই কমপ্লেন করে যে 1 থেকে 1.5 মাসের বাচ্চা, যে ঘন্টায় সে 7 থেকে 8 বার পায়খানা করে, হ্যাঁ সে বারবার কাঁথা নষ্ট করে ফেলতেছে। তো এই কারণটা কি? তো এর কারণ হচ্ছে, দেখেন যে এই যে ফোর মিল্ক, বাচ্চার এখানে কি থাকে, অতিরিক্ত পানি থাকে এই ফোর মিল্কে। তো এই পানি জাতীয় ফোর মিল্কটা বেশি খাওয়ানোর কারণে বাচ্চার বেশি বেশি কি হয়, পায়খানা হয়ে থাকে। তো আমি যদি এখানে, হ্যাঁ, মাকে এই ইনফরমেশনটা দিতে পারি যে আপনার, সরি, যে আমি যদি এই ইনফরমেশনটা দিতে পারি যে আপনি ওই যে এই ফোর মিল্কটা না দিয়ে আমি যদি এই হাইড মিল্কটা খাওয়াইতে পারি, এটা পরামর্শ দিতে পারি। তো দেখা গেছে যে অনেক মারা, হ্যাঁ, কি করে, প্রথমে রাইট ব্রেস্ট পরে লেফট ব্রেস্ট এরকম দুধ খাওয়ায় থাকে। তো এটা না করে যে যে ব্রেস্টটা, ডান হোক বাম হোক, যে ব্রেস্টটা থেকে শুরু করবে সেই ব্রেস্টটা পুরোপুরি শেষ করবে, ওই মিল্কটা পুরোপুরি শেষ করবে। হ্যাঁ, শেষ করার পরে 2 ঘন্টা পরে আবার অন্য ব্রেস্ট খাওয়াবে, অন্য ব্রেস্ট থেকে দুধ খাওয়াবে। এখন যদি এরকম হয় যে একটা ব্রেস্টে অনেক পরিমাণ তার মিল্ক আছে, তখন কি করতে হবে, যে ফোর মিল্কটা যে সাকার আছে ওই সাকার দিয়ে একটু ফেলে দিতে হবে। ফেলে দিলে কি হবে, যে হাইন্ড মিল্কটা থাকবে, অর্থাৎ পিছনের যে দুধ, এখানে কি থাকে, এই ফ্যাট থাকে। তো ফ্যাট কি করে, ফ্যাট তার বাচ্চার পায়খানাটাকে একটু শক্ত করে দিবে। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? একজন বলেন, কেউ বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছি। হাইন্ড মিল্কের ঘটনাটা বুঝতে পারছেন, যে এটা এটা কি করে, ওই যে বাচ্চা যে বেশি টয়লেট করে এটার ইয়াটা বুঝতে পারছেন? ফ্যাট থাকার কারণে স্টুলটা শক্ত হয়। হ্যাঁ, শক্ত হয়। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বাচ্চার মা কমপ্লেন করতে পারে যে
10 থেকে 15 বার টয়লেট করে, কন্ট্রোল হচ্ছে না। এই জিনিসটা যদি আমার মেডিসিন লাগবে না, এটা একটা ন্যাচারাল কিউরেটিভ প্রসেস। এটা যদি আমি ইনফরমেশনটা দিতে পারি মাকে, এমনিতেই ভালো হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন কি কি কম্পোজিশন আছে এই ব্রেস্ট মিল্কের মধ্যে। ওয়াটার থাকে 88.1%, ফ্যাট থাকে 3.8%, প্রোটিন থাকে 0.9%, ল্যাকটোজ থাকে 7%, অন্যান্য যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে 2%। আচ্ছা, এবার হচ্ছে কোলোস্ট্রাম। কোলোস্ট্রামের বাংলা শব্দ হচ্ছে যে শাল দুধ। তো এটা যদি আমরা সংজ্ঞা আকারে দেখি কি আছে, এটা একটা যে it is a sticky white or yellow fluid secreted by the breast during second half of pregnancy and a few days after birth before breast milk comes in। এই কথাটার মানে হচ্ছে যে এটা একটা সাদা অথবা হলুদ কালারের কি তরল পদার্থ যেটা সিক্রেশন হয় ব্রেস্ট থেকে। কখন? সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি, অর্থাৎ তার প্রেগনেন্সি যদি 10 মাসের হয়, 5 থেকে 6 মাস পরে এই কোলোস্ট্রামটা কিন্তু সিক্রেশন হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবো যে প্রেগনেন্সির 5 থেকে 6 মাসের মধ্যেই কোলোস্ট্রামটা সিক্রেশন হয়ে থাকে। আর এটা থাকে কখন? হ্যাঁ, বেবি জন্ম হওয়ার কিছুদিন পর্যন্ত এই জিনিসটা থাকে। হ্যাঁ, তো বেবি জন্ম হওয়ার কিছুদিন পর আর হচ্ছে ব্রেস্ট মিল্কটা আসার কিছুদিন আগ পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখেন এই কোলোস্ট্রাম আসলে জিনিসটা কি। এটা হচ্ছে একটা ইমিউনোগ্লোবিউলিন সমৃদ্ধ একটা ফুড বা খাবার। তো দেখেন এখানে কি থাকে, অ্যান্টি ইনফেক্টিভ কম্পোনেন্টস। অ্যান্টি কথাটা মানে হচ্ছে বিরোধী, আর ইনফেক্টিভ মানে হচ্ছে যে ইনফেকশনের বিরুদ্ধে যেসব কম্পোনেন্টস কাজ করে থাকে সেগুলা। তো এই কোলোস্ট্রাম বা শাল দুধ আসলে অনেকেই যে অনেক মারা এগুলা না বুঝে ফেলে দেয় বা খাওয়ায় না বাচ্চাকে। ঠিক আছে, তো আমরা আজকে থেকে যারা এখানে শুনছি তারা অন্তত মাথায় রাখবো যে কোলোস্ট্রাম একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না। তো আজকে থেকে নিজে মাথায় নিব, এবং যারা এরকম প্র্যাকটিস করবে বা আমার আশেপাশে আছে, হ্যাঁ, তাদেরকেও জানাই দিব, বিশেষ করে যাদের বেবি আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি কি থাকে দেখেন। ইমিউনোগ্লোবিউলিনস, এখানে থাকে সিক্রেটরি আইজিএ, আইজিজি, আইজিএম। তো এগুলা সব হচ্ছে অ্যান্টি ইনফেক্টিভ কম্পোনেন্টস। তারপরে থাকে কি সেলুলার এলিমেন্টস, হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি। এটা কি করে? আমরা জানি যে ডব্লিউবিসিটা যে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে। তারপর হচ্ছে লাইসোজাইম, লেকটোফেরিন, ট্রান্সফেরিন, এগুলো হচ্ছে এনজাইম। হ্যাঁ, এগুলারও একই কাজ, অ্যান্টি ইনফেক্টিভ। তারপর হচ্ছে এখানে দেখেন আচ্ছা, এই যে এই কমপ্লিমেন্ট সিস্টেম গুলা কি, এগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন, যেমন অপসোনিক কেমোটেকটিভ অ্যাক্টিভিটিস অফ C3C4। C3 হচ্ছে কমপ্লিমেন্টারি 3 আর C4 হচ্ছে কমপ্লিমেন্টারি 4। তো এগুলা এক ধরনের প্রোটিন, এগুলা মায়ের লিভার থেকে তৈরি হয়। হ্যাঁ, এগুলা ফেগোসাইটিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ফরেন বডি শরীরে এন্টার করতে চায় বাচ্চার, তখন কি করে এগুলা এই এই যে কমপ্লিমেন্ট সেগুলোকে ইনগলফ করে ফেলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কি অলিগোস্যাকারাইডস। অলিগোস্যাকারাইডস হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। এটা কি করে? প্রিভেন্ট প্রিভেন্ট ব্যাকটেরিয়া ফ্রম অ্যাটাচিং মিউকোজাল সারফেস। আচ্ছা, তো এটা কি করে যে বাচ্চাদের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া কি করতে পারে, অ্যাটাচ হতে পারে, বা যে মিউকোজাল সারফেস আছে মাউথ থেকে একদম যে আমাদের ইন্টেস্টাইন আছে ওইখানে যে মিউকোজাল সারফেস আছে সেখানে ব্যাকটেরিয়া, হ্যাঁ, অ্যাটাচ হইতে পারে। তো এটা কি করে? প্রিভেন্ট করে ওই ব্যাকটেরিয়া, যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো শরীরের মধ্যে না আসতে পারে। আরেকটা জিনিস দেখেন এখানে, বিফিডোস ফ্যাক্টর। বিফিডোস ফ্যাক্টরটা কি করে? হেল্প স্পেশাল ব্যাকটেরিয়া টু গ্রো ইন ইন্টেস্টাইন। হ্যাঁ, অর্থাৎ এটা কি করে? বিফিডোস ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের যে বাচ্চার যে ইন্টেস্টাইন আছে সেখানে হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, আমরা ইন্টারে থাকতে পড়েছি যে উপকারী ব্যাকটেরিয়া কি করে? ইন্টেস্টাইনে গ্রো করে, এবং যে হার্মফুল ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলা গ্রো করতে প্রিভেন্ট করে ফেলে। এই হচ্ছে আপনার এই কোলোস্ট্রামের
হ্যাঁ কম্পোনেন্টস গুলা। তো কোলোস্টামের আরেকটা কাজ কি, এটা হচ্ছে আমাদের যে গাট আছে না মাউথ থেকে, যে আমাদের ইন্টারেস্ট মানে পায়খানার রাস্তা পর্যন্ত যে গাটটা, সেটাকে কি করে, যে মাউথ থেকে আমাদের যে ইন্টেস্টাইন পর্যন্ত বা পায়খানার রাস্তা পর্যন্ত যে রাস্তাটা আছে, সেটাকে মানে তৈরি করে, যে বাচ্চা ব্রেস্ট মিল্ক খাওয়ার জন্য উপযুক্ত উপযুক্ত করে, যে বাচ্চা এটা তৈরি করে যে সে এরপরে ব্রেস্ট মিল্কটা খেতে পারবে। তো প্রিপারেটরি কাজটা করে হচ্ছে কোলোস্টাম, যাতে সে বাচ্চা এই ব্রেস্ট মিল্কটা নিতে পারে। আচ্ছা, তো এখন পর্ব হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো এটার মানে কি দেখেন, এটা হচ্ছে যে একটা বাচ্চা কি করবে, শুধুমাত্র ব্রেস্ট মিল্কটা নিবে। কোথা থেকে নিবে? তার মায়ের থেকে, অথবা যে তাকে দুধ দিবে, যেসব মা তার মানে যার থেকে সে দুধ খাবে। আর হচ্ছে অর্থাৎ একটা বাচ্চা শুধুমাত্র তার বুকের দুধটা নিবে, আর এখানে কোনো লিকুইড নিতে পারবে না। এটা খুবই মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে কেউ একজন শুনতে পাচ্ছেন? আমাকে একটু নক করেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, দেখেন যে তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কথাটার মানে কি, যে শুধুমাত্র ওই বুকের দুধ দিবে, অন্য কিছু না। যেমন কোনো তরল দেওয়া যাবে না, কোনো শক্ত জাতীয় জিনিসও দেওয়া যাবে না, হ্যাঁ ইভেন এক ড্রপ পানিও দেওয়া যাবে না। হ্যাঁ, কতদিন দেওয়া যাবে না? 6 মাস পর্যন্ত। এটা সামনে আসতেছে, এই জন্য আবার বলে নিলাম যে 6 মাস পর্যন্ত বাচ্চাকে কোনো পানীয় দেওয়া যাবে না, কোনো সলিড দেওয়া যাবে না, ইভেন এক ড্রপ পানিও দেওয়া যাবে না। কিন্তু এক্সেপশন আছে, যেমন তার স্যালাইনের দরকার, ঠিক আছে, অথবা তার কোনো সিরাপ দরকার যেটাতে থাকে ভিটামিন, মিনারেল, সাপ্লিমেন্টস অথবা মেডিসিন। তার বাচ্চার এমন দরকার হলো যে মেডিসিন দরকার, তো আমি যদি এই জিনিসগুলাও দেই, সেটাও এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এর আন্ডারেই থাকবে, এটার বাইরে যাবে না। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে কিছু অ্যাডভান্টেজ আছে। ব্রেস্টফিডিং এর অ্যাডভান্টেজটা কি? তো এটা একটা কমপ্লিট মানে বেনিফিটস টু দা বেবি, যে বাচ্চার কি উপকার হয় এই ব্রেস্টফিডিংটা নিলে, বা ব্রেস্টফিডিং করালে বাচ্চার কি উপকার হয়। কমপ্লিট ফুড, এটা একটা কমপ্লিট ফুড, এবং এটা একটা স্পেসিফিক ফুড, বাচ্চার জন্য এটা একটা স্পেসিফিক ফুড, ঠিক আছে। ইজিলি ডাইজেস্টেড, এবং এটা সহজে হজম হয়, অ্যান্ড অয়েল অ্যাবজর্ব, এবং এটা সহজে শোষিত হয়। প্রোটেক্টস এগেনস্ট ইনফেকশন, এটা আমরা জানি যে ইনফেকশনের বিরুদ্ধে এটা কি করে, কাজ করে। প্রমোটস ইমোশনাল বন্ডিং, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে ইমোশনাল বন্ডিংটা, যে এটা যদি মা যদি বাচ্চাকে কি করায়, ব্রেস্ট ফিডিং করায়, হ্যাঁ, বাচ্চা আর মায়ের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়। এতে কি হয়, বাচ্চার ডেভেলপমেন্ট অর্থাৎ মানসিক বিকাশটা খুব ভালো হয়। আর যদি মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং না করায়, বাচ্চার সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রমা হইতে পারে, বিভিন্ন সাইকোলজিক্যাল ডিজিজ হইতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে যে অনেক মায়েরা, হ্যাঁ, তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় না, বা দেখা গেছে যে এমন অসুস্থতা, সে ব্রেস্ট ফিডিং করাইতে পারলো না, বা সে পরিস্থিতির সম্মুখীন হয়ে ব্রেস্ট ফিডিং করাইতে পারে না। তো ওই বাচ্চারা কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে থাকে। কারণ কি, তারা ব্রেস্ট ফিডিংটা খেতে পারছে না বা ব্রেস্ট ফিডিং নিতে পারছে না, সে কারণে সে সব দিক থেকে, যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডিং পাবে, হ্যাঁ, তার থেকে সব দিক থেকে সে পিছিয়ে থাকবে। তারপরে দেখেন বেটার ব্রেন গ্রোথ অ্যান্ড ইন্টেলিজেন্স, তার ওই যে আগে বলে ফেলছি যে তার ব্রেনের গ্রোথটাও ভালো হবে এবং সে তার বুদ্ধিমত্তাটাও ভালো থাকবে। প্রোটেক্টস ফ্রম অ্যালার্জি, এই জিনিসটা আরো ইম্পর্টেন্ট, যে যে বাচ্চাটা ব্রেস্ট ফিডিং নিবে বা ব্রেস্ট ফিডিং পাবে, তার অ্যালার্জি থেকে সে প্রোটেক্টস হবে। তো আমরা জানি যে বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়ে থাকে, ঠিক আছে। তো অ্যালার্জিটা হয়ে থাকে, এতে কি থাকে, যে এই অ্যালার্জি থেকে পরবর্তীতে কি হয়, বাচ্চার বিভিন্ন ধরনের ডিজিজ হইতে পারে, যেমন অ্যাজমা, সোরিয়াসিস, কিডনি প্রবলেম, এগুলার ঝুঁকি বেড়ে যেতে পারে, একজিমা বা এগুলার ঝুঁকি বেড়ে যেতে পারে, এই যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং না করানো হয়, ঠিক আছে। আর যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো হয়, তাহলে সে এই অ্যালার্জি থেকে ফ্রি হবে। তো দেখেন, এখানে মেডিসিন ছাড়া কিন্তু আমার ট্রিটমেন্ট অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এই পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে। তো পেডিয়াট্রিক্স যেহেতু শুধুই যে আমাদের মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে এরকম না, যে আমার যদি নলেজ থাকে, আমি বিভিন্ন অ্যাডভাইস দিয়ে অনেক ডিজিজ কিউর করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, তো দেখে গেছে যে আচ্ছা এটার আরেকটা ইয়ে আছে, দেখেন যে অ্যালার্জি, যে অনেক বাচ্চাদের কি করা হয়, যে গরুর দুধ দেওয়া হয়, হ্যাঁ। তো
মানে 6 মাস যেতে না যেতে তাকে গরুর দুধ দেওয়ার চেষ্টা করা হয়। তো গরুর দুধ দিলে কি সমস্যাটা হয় যে বাচ্চার যে গরুর দুধে থাকে কি হাই প্রোটিন। তো বাচ্চার কিন্তু এই হাই প্রোটিনটা ডাইজেশনের জন্য কি থাকে না, এনজাইম থাকে না ঠিক মতো। যেহেতু বাচ্চা মানুষ, তার ওই গরুর দুধটা হজম করার জন্য এনজাইম ঠিক মতো থাকে না। এতে কি হয়, তার অ্যালার্জিক প্রবণতা বেড়ে যেতে পারে। এই জন্য যে গরুর বাচ্চার কি করতে হবে, যে 2 বছরের পরে দিতে হবে, এর আগে কিন্তু গরুর দুধ দেওয়া যাবে না। ঠিক আছে? যদি আমার কোনো কারণে দিতেই হয়, বাচ্চাকে যদি দুধ দিতে হয়, তাহলে কি দিতে হবে, গোটস মিল্ক অর্থাৎ ছাগলের দুধ দিতে হবে। আর 2 বছর পরেও যখন আমি কি দিব, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি আচ্ছা, তো 2 বছর 2 বছর পরে যখন আমরা দুধ দিতেই হবে, তখন কি দিব, ছাগলের দুধ দিব। হ্যাঁ, ছাগলের দুধ দিব, কারণ এটা এতে কি থাকে, লাইট প্রোটিন থাকে। আর যদি আমি গরুর দুধ যখন আমি চালু করব, বাচ্চা 2 বছরের পরে যখন চালু করব, তখন কি দিব, যে 50% আমার গরুর দুধ থাকবে আর 50% পানি মিশিয়ে দিব। এতে করে বাচ্চা সহজে কি করতে পারে, এই গরুর দুধটা হজম করতে পারবে। আচ্ছা, তারপরে দেখেন কি করে, লোয়ার ইনসিডেন্স অফ চাইল্ডহুড ক্যান্সার। যে আমরা জানি যে বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। তো ব্রেস্ট ফিডিংটা যদি ঠিক মতো করানো যায়, তাহলে কি হবে, চাইল্ডহুড ক্যান্সার থেকে বাচ্চা অনেকটাই রেহাই পাবে। তারপরে দেখেন অ্যাডভান্টেজ অফ ব্রেস্ট ফিডিং, বেনিফিটস টু দ্য মাদার। প্রথম পড়েছিলাম যে বেনিফিটস টু বেবি। এবার দেখেন কি করে, হেল্পস ইন ইনভলিউশন অফ ইউটেরাস। তো এটা কি করে, যে আমরা জানি যে গর্ভ অবস্থায় মায়ের ইউটেরাসটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? তো মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে, তখন তার অক্সিটোসিন, হ্যাঁ, যে পুষ্টির পিটুইটারি থেকে কি আসে, অক্সিটোসিন। যে এই অক্সিটোসিনের কাজ কি, যে ইউটেরাসটাকে ইনভলিউশন করা বা কন্ট্রাক্ট করা বা ছোট করা। ঠিক আছে? তারপর হচ্ছে এই ব্রেস্ট ফিডিং করালে মায়ের কি হয়, দেখেন, ডিলেস প্রেগন্যান্সি। তো মা যখন এরকম ব্রেস্ট ফিডিং করাবে, তার ওভারি থেকে প্রোজেস্টেরন হরমোনটা সিক্রেশন হবে। হইলে কি হয় দেখেন, তার মানে এটা কি করে, প্রিভেন্ট প্রেগনেন্সি। এই প্রোজেস্টেরন হরমোনটা তার প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করে। তারপরে লোয়ার্স রিস্ক অফ ব্রেস্ট এন্ড ওভারিয়ান ক্যান্সার, মায়ের ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার থেকে, হ্যাঁ, এটা হচ্ছে লোয়ার রিস্ক। যদি সে ব্রেস্ট ফিডিং করায়, তাহলে রিস্কটা কম থাকে। তারপর হচ্ছে ডিক্রিজেস মাদার্স ওয়ার্কলোড, অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করায়, তাদেরকে ফ্যামিলি থেকে একটু কাজ কম দেওয়া হয়, তার ওয়ার্কলোডটা অনেকটা কমে যায়। তারপরে কি বেনিফিটস টু ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, মানে আমাদের সামাজিক ভাবে কি কি লাভ হয়, সেভস মানি। দেখা গেছে যে বাচ্চাকে যদি কৌটার দুধ দিতে দেয়া লাগে, অথবা অন্যান্য দুধ, বা ল্যাকটুস বা ল্যাকটোজেন 2 বিভিন্ন নামে পাওয়া যায়। তো সেগুলো অনেক দাম, 1000-1500। তো মা যদি এখানে কি করে, ব্রেস্ট ফিডিংটা দেয়, তাহলে এই টাকাগুলো বেঁচে যাচ্ছে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে একটা রিক্সাওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে, তো তার বাচ্চাকে ওইটা দিতে গেলে তার সারাদিনের ইনকামটা চলে যায়। তো দেখেন অনেক টাকা সেভ হয় যদি মা এরকম ব্রেস্ট ফিডিংটা দেয়। তারপর হচ্ছে প্রমোটস ফ্যামিলি প্ল্যানিং। এটা কি করে, যে 2 বছর পর্যন্ত মা যদি ঠিক মতো কি করে, ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করায়, তখন 2 বছর পর্যন্ত প্রেগনেন্সির রিস্কটা কমে যায়। ঠিক আছে? 2 বছর পর্যন্ত। তারপর হচ্ছে ডিক্রিজ নিড ফর হসপিটালাইজেশন, যে বাচ্চাকে হসপিটালাইজেশন করার প্রবণতাটা বা দরকারটা অনেক ক্ষেত্রেই কম থাকে যাদেরকে ব্রেস্ট ফিডিং করানো হয়। তারপর হচ্ছে কন্ট্রিবিউটস টু চাইল্ড সার্ভাইভাল, অর্থাৎ বাচ্চা বেঁচে থাকার জন্য অনেক সহায়ক হয় এই ব্রেস্ট ফিডিং। তো অনেক উপকার আমরা করে ফেলছি ব্রেস্ট ফিডিং এর। এটা কি দেখা যাচ্ছে, এই স্লাইডটা দেখা যাচ্ছে? সবাই একটু বললে তাইলে আমার জন্য হয়, আমার মনে হয় যে হঠাৎ করে লাইন চলে যায়, এরকম মনে হয়। আচ্ছা দেখেন, তো পজিশনিং এন্ড অ্যাটাচমেন্ট, এই যে ব্রেস্ট ফিডিং করাবে, এর একটা প্রসিডিউর কিন্তু আছে, সাইন্টিফিক একটা প্রসিডিউর আছে। সেটা কি আমরা দেখেন। তো কি করতে হবে, দ্য বডি ইজ ফুললি সাপোর্টেড। এই যে দেখেন, যে মা একটা হাত তার ব্রেস্টের মধ্যে রাখলো, আরেকটা হাত এই কোনই থেকে এই হাত বাচ্চার বাটকে দিবে। ঠিক আছে? দেখেন এতটুকু পর্যন্ত সাপোর্ট দিয়ে রাখবে বাচ্চাকে, এই কোনই থেকে এই হাত দিয়ে বাচ্চাকে স্ট্রেটলি সাপোর্ট দিবে। শুধুমাত্র মাথায় হাত দিয়ে রাখবে না, তাইলে কি হবে, যে শুধু মাথাটা সাপোর্ট পাবে আর বডিটা বাঁকা হয়ে থাকবে। তো
এই একটা হাত এখানে দিল, আরেকটা হাত পুরাটা হাত দিয়ে বাচ্চাকে পিছন থেকে সাপোর্ট দিল, ঠিক আছে। তারপরে দেখেন বডি ক্লোজ টু দা মাদার, এই বাচ্চার যে বডি আছে মায়ের দেহের সাথে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তারপরে হচ্ছে স্ট্রেট হেড অ্যান্ড বডি, বাচ্চার মাথা এবং বডিটা কি করতে হবে, সোজা রাখতে হবে। তারপর হচ্ছে ফেসিং ফেসিং ব্রেস্ট নোজ অপোজিট টু দা নিপল, তো ব্রেস্টটা থাকবে কি বাচ্চার, এই যে দেখেন একদম সম্মুখে থাকবে, ফেসিং মানে হচ্ছে সম্মুখে থাকবে, আর হচ্ছে নোজটা থাকবে অপোজিট টু দা নিপল, এই যে নিপলের অপোজিটে থাকবে হচ্ছে তার এই ব্রেস্টটা অপোজিটে থাকবে নিপলের, ঠিক আছে। তারপর হচ্ছে বেবিস চিন ইজ টাচিং দা ব্রেস্ট, এই যে বেবির যে চিন আছে এটা ব্রেস্টের সাথে কি করতে হবে, টাচ টাচ করে থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বেবিস মাউথ ইজ ওপেন ওয়াইডলি, যে বাচ্চার যে এই যে মাউথটা আছে এটা প্রশস্ত হইতে হবে, হ্যাঁ প্রশস্ত থাকতে হবে। তারপর হচ্ছে দ্য বেবিস লোয়ার লিপ ইজ টার্ন আউটওয়ার্ডস, যে এই যে বাচ্চার যে লোয়ার লিপসটা আছে সেটা কি থাকবে, বাইরের দিকে থাকবে, ঠিক আছে, বাইরের দিকে থাকবে। তো মোর এরিওলা ইজ সেন অ্যাবভ দেন বিলো, যে নিচের থেকে উপরের যে এরিওলা আছে এটা কি থাকবে, উপরের থেকে বেশি দেখা যাবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এই অ্যাটাচমেন্ট দেখা গেছে যে অনেক মারা কমপ্লেন করে যে আমার বাচ্চার প্রস্রাব কমে গেছে বা ঠিক মতো দুধ পাচ্ছে না, তো এর একটা কারণ হচ্ছে আমার জিজ্ঞেস করতে হবে যে বাচ্চাকে কিভাবে তিনি দুধ খাওয়াচ্ছে বা তার পজিশন বা অ্যাটাচমেন্টটা ঠিক আছে কিনা। তো এই জিনিসটা আমি প্রশ্ন করতে হবে। তো দেখেন এই জিনিসটা যদি আমি প্রশ্ন করে জানতে পারি যে তার প্রপার পজিশনিং ঠিক মতো হয় নাই বা অ্যাটাচমেন্টটা ঠিক মতো হয় নাই, যেভাবে খাওয়ানো দরকার সেভাবে খাওয়াইতে পারতেছে না, হ্যাঁ, তো আমি যদি এটা পরামর্শ দেই তো বাচ্চা ঠিক মতো দুধ পাইতে পারে। আর যদি মায়ের দুধ কম তৈরি হয় সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ভালো ভালো মেডিসিন আছে, যেমন লেকটেনিয়াম, লেকডিফ্লোরেটাম, অনেক ধরনের মেডিসিন আছে, সেটা সিম্পটোমেটিক আসবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে সায়েন্স অফ ইফেক্টিভ সাকলিং, অর্থাৎ যে একটা বাচ্চা যে ঠিক মতো সাকিং করতে বা চুষতে পারতেছে ঠিক মতো সেটা কিভাবে বুঝবো। দ্য বেবি টেক্স স্লো, বাচ্চাটা ধীরে ধীরে কি করবে, মানে সাকিং করবে এবং ডিপ সাকস, এবং সে গভীরভাবে সাক করবে, ফলোড বাই এ ভিজিবল অর অডিবল সোলো, অর্থাৎ যে বাচ্চাটা এমন ভাবে মানে ধীর গতিতে এবং হ্যাঁ ডিপলি সে সাক করবে, এটার একটা ডুব গেলার শব্দ শোনা যাবে, অডিবল সেলো, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাচ্চার ডুব গিলার শব্দ শোনা যাবে, এটা মাকে শুনতে হবে। সামটাইমস দ্য বেবি পজ ফর এ ফিউ সেকেন্ডস, তো বাচ্চা মাঝে মধ্যে কি করবে যে থামবে, ব্রেস্ট মানে সে ফিডিং যখন নিবে মাঝে মধ্যে সে পোজ করবে, অর্থাৎ সে থামবে। অ্যালোয়িং দ্য ডাক্স টু ফিল আপ উইথ মিল্ক এগেন, যে আল্লাহ তাআলা এটা দেখেন এমন ভাবে সৃষ্টি করে দিছে যে এক ব্রেস্ট কিন্তু সব সময় মিল্কে পরিপূর্ণ থাকে, ব্যাপারটা এরকম না, হ্যাঁ দেখা গেছে যে ডাক্টের মধ্যে মিল্ক আসে সেটা বাচ্চা খাওয়ার পরে 20 থেকে 22 সেকেন্ড পরে আবার মিল্ক আসে, হ্যাঁ তো এই এই সময়টা বাচ্চা কি করে প্রসেস করে বা বাচ্চা থামে। তারপরে কি আছে, দ্য বেবিস চেক্স রিমেন রাউন্ডেড ডিউরিং দ্য ফিড, বাচ্চা যখন কি করে দুধ খাবে তখন তার মুখটা এরকম রাউন্ড গোলাকার হয়ে যাবে, অর্থাৎ মুখের ভিতরে দুধ থাকলে মুখটা অবশ্যই একটু গোলাকার হবে। তো বাচ্চা যখন স্যাটিসফাইড হয়ে যাবে তখন কি হবে, সে নিজে নিজে কি হবে স্বতঃস্ফূর্ত ভাবে ছেড়ে দিবে, ব্রেস্টটা ছেড়ে দিবে। তারপর হচ্ছে সাইন অফ ইনইফেক্টিং ইনইফেক্টিভ সাকলিং, অর্থাৎ যে অর্থাৎ ইফেক্টিভ না সেটা কিভাবে বুঝবো, যে বাচ্চা ঠিক মতো সাকলিং করতে পারছে না সেটা আমরা কিভাবে বুঝবো। তো এ বেবি মে সাক কুইকলি অল দ্য টাইম, যে বাচ্চা সব সময় দ্রুত গতিতে কি করতে থাকবে, সাক করতে থাকবে, উইদাউট সোলিং, কোনো ডুব গিলার শব্দ পাওয়া যাবে না। দেখেন প্রথমে বলছি যে বাচ্চা ধীরে ধীরে কি করবে, সাক করবে, কিন্তু এখানে যেটা ইনএফেক্টিভ অর্থাৎ সে পর্যাপ্ত পাচ্ছে না, তো সে কুইকলি কি করতে থাকবে, সাক করতে থাকবে, কোনো ডুব গিলার শব্দ পাওয়া যাবে না। তো আমি আগে বলেছিলাম যে মাকে অবশ্যই ডুব গিলার শব্দটা শুনতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে দা চিক্স বেবি ড্রোন ইন, অর্থাৎ যে তার গাল আছে গাল দুটো ভিতরের দিকে ঢুকে যাবে, অর্থাৎ হ্যাঁ যে ভিতরের দিকে একটা গর্ত হয়ে যাবে, যে ভিতরে তো গালের ভিতরে যদি দুধ না থাকে তাহলে সে যেহেতু সাকলিং করবে তো গাল দুটো ভিতরের দিকে দেবে যাবে, ঠিক আছে।
আচ্ছা, প্রিলেকটিয়াল ফিডিং কেউ একজন বলেন শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই প্রিলেকটিয়াল ফিডিংটা কি? প্রিলেকটিয়াল ফিডিং হচ্ছে যে দুধ খাওয়ার আগের যে ফিডিংটা সেটা। তো আহ, দেখা যায় যে গ্রাম এলাকায় বা অনেক শহরে এরকম হয়ে থাকে যে কি করে, যে বাচ্চা জন্মগ্রহণ করার পর পরেই তার মুখের ভিতরে বিভিন্ন ধরনের দেওয়া হয়, যেমন মিষ্টি মিষ্টি দেওয়া হয়, তারপরে মধু দেওয়া হয় বা বিভিন্ন পানীয় দেওয়া হয়, অথবা সরিষার তেল দেওয়া হয়, চিনি দেওয়া হয়। তো এগুলা আজকে থেকে মাথায় নিব, এগুলা টোটালি নিষেধ। এই প্রিলেকটিয়াল ফিডিংটা অনেক ক্ষতিকর। কেমন ক্ষতিকর? যে এগুলো অনেক মিষ্টি থাকে, ঠিক আছে? তো মায়ের যে ব্রেস্ট মিল্কটা কিন্তু তেমন মিষ্টি থাকে না। তো যখন এগুলো বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে যে অনেক মিষ্টি লাগবে, তখন এরপরে বাচ্চার কিন্তু আর মায়ের যে ব্রেস্ট মিল্ক সেটা আর তার কাছে পছন্দ হবে না, ভালো লাগবে না। সেজন্য এটা খুবই ক্ষতিকর, কারণ এটা কি করে, প্রিভেন্ট করে ব্রেস্ট ফিডিং এর। তো এটা খুবই বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। এই প্রিলেকটিয়াল ফিডিং আজকে থেকে মাথায় নিব যে অবশ্যই সেটা বন্ধ করতে হবে, কারণ যে যাদের নলেজ নাই বা জ্যৈষ্ঠ মধু নাই, জ্যৈষ্ঠ মধু এগুলো বলে থাকে, এগুলো দেয়। হ্যাঁ, তো আমরা আগে বলেছি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর মধ্যে যে 6 মাস পর্যন্ত বাচ্চাকে কোনো কিছুই দেওয়া যাবে না। জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিডিং ছাড়া কোনো কিছু দেওয়া যাবে না। তো আমি কিভাবে এনশিওর হবে যে সাকসেসফুল ব্রেস্ট ফিডিংটা হচ্ছে? তো বিল্ড কনফিডেন্স অফ দ্য মাদার অ্যাবাউট অ্যাবিলিটি টু ব্রেস্ট ফিড। তো বাচ্চার মাকে কি করতে হবে, যে আত্মবিশ্বাসী করতে হবে যে ব্রেস্ট ফিডিং সে করানোর জন্য তাকে, তার সে যোগ্যতা আছে বা সে সে তার এই সক্ষমতা আছে, তাকে কনফিডেন্সটা তার বাড়াইতে হবে। তারপরে কি হতে হবে, এনশিওর প্রাইভেসি অফ মাদার, মায়ের গোপনীয়তা, অর্থাৎ যেখানে সে ব্রেস্ট ফিডিংটা করাবে সেটার গোপনীয়তা বজায় রাখতে হবে। এক্সপ্লেন মাদার about the benefits of breastfeeding and hazards of artificial feeding। যে বাচ্চার মাকে বুঝাইতে হবে যে ব্রেস্ট ফিডিং এর কি কি সুবিধা, এই যে আমরা এতক্ষণ যে সুবিধাগুলো পড়লাম সেগুলো বাচ্চার মাকে বুঝাইতে হবে, বলতে হবে। আর হ্যাজার্ডস অফ আর্টিফিশিয়াল ফিডিং, এই দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, যে এই যে গুঁড়া দুধের ডিব্বা, হ্যাঁ, বা কৌটা, বা এই যে এখানে বিভিন্ন নামে আছে, এগুলো কিন্তু আইন দ্বারা নিষিদ্ধ। বা এই যে ফিটার, এগুলো আইন দ্বারা নিষিদ্ধ হইলেও অনেক চক্র এগুলো বর্তমানে চালিয়ে নিচ্ছে। এগুলো আইন দ্বারা নিষিদ্ধ, এবং ব্রেস্ট ফিডিংটা আইন দ্বারা স্বীকৃত, ঠিক আছে? ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট ফুড, এগুলো ব্রেস্ট মিল্ক হচ্ছে আইন দ্বারা স্বীকৃত, আর এগুলো আইন দ্বারা নিষিদ্ধ। তারপরেও হ্যাঁ, অনেক পুঁজিবাদী সমাজ এগুলো চালিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এগুলাকে অ্যাভয়েড করতে হবে যতটুকু পারা সম্ভব, ঠিক আছে? তো এগুলার ক্ষতিকর জিনিসটা আগে বলছি যে এগুলো অনেক টাকা খরচ হয়। অ্যালাউ এক্সট্রা নিউট্রিশিয়াস ফুড অ্যান্ড স্পেশাল কেয়ার টু দ্য মাদার, যে কি করতে হবে, অতিরিক্ত হ্যাঁ পুষ্টিকর খাবার দিতে হবে মাকে, এবং স্পেশাল কেয়ার টু দ্য মাদার, মায়ের বিশেষ যত্ন নিতে হবে। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিং গুড পজিশন এন্ড অ্যাটাচমেন্ট টু দ্য মাদার ডিউরিং ব্রেস্ট ফিডিং। আমি আগে বলে ফেলেছি এটা, যে পজিশনটা খুব ভালো হবে, পজিশন এন্ড অ্যাটাচমেন্টটা মায়ের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যে পজিশন এন্ড অ্যাটাচমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু বাচ্চা বাচ্চা ঠিক মতো ব্রেস্ট মিল্ক পাবে না। আচ্ছা, এরপরে দেখেন যে মোটিভেট আদার ফ্যামিলি মেম্বার্স টু সাপোর্ট ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, তো যে ফ্যামিলির যে অন্যান্য আছে, যে মেম্বাররা থাকবে, তাদেরকেও এটা সাপোর্ট দিতে হবে যে ব্রেস্ট ফিডিং করানোর জন্য। তারপরে দেখেন কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং কি? এটা হচ্ছে সম্পূরক খাবার। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফিডিং মানে হচ্ছে যে সঠিক খাবারটা সঠিক টাইমে সঠিক পরিমাণে প্রস্তুতকৃত, এবং যে তার হাইজিন মেনটেন করে দেওয়াটা। আর এটা কি এনশিওর করবে, যে বাচ্চার অপটিমাম গ্রোথ, অর্থাৎ বাচ্চার যে সর্বোচ্চ যে গ্রোথটা হওয়ার কথা, সেই গ্রোথটা যাতে ঠিক মতো হয়, এই জন্য কমপ্লিমেন্টারি ফুড দিতে হবে। ইট শুড বি স্টার্টেড আফটার কমপ্লিটেশন অফ 6 মান্থ। আমি আগে বলেছি যে 6 মাস পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না ব্রেস্ট ফিডিং ছাড়া, আর 6 মাস কমপ্লিট হওয়ার পরেই কেবল আমার এই এই কমপ্লিমেন্টারি ফিডিংটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রক্রিয়ায় কি করে, a baby gradually accustomed to eat family foods। এই প্রক্রিয়ায় বাচ্চা আস্তে আস্তে তার পারিবারিক যেসব খাবার
মানুষ আমরা নিত্য নৈমিত্তিক যে খাবার খেয়ে থাকি সেগুলোর সাথে সে অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা দেখেন এটার গুরুত্বটা কি, কমপ্লিমেন্টারি ফিডিং এর গুরুত্বটা কি দেখেন। যে বাচ্চা যখন বড় হবে, ঠিক আছে, তার যখন অ্যাক্টিভিটিস বাড়বে, বয়স বাড়বে, তখন কি হয়, ব্রেস্ট যে মিল্কটা আছে সেটা কিন্তু অপর্যাপ্ত হয়, ঠিক আছে। তার যে এনার্জি দেওয়ার জন্য ব্রেস্ট মিল্কটা পর্যাপ্ত থাকে না যখন বাচ্চার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে। 6 মাসের পরে কিন্তু আমি বলছি যে হ্যাঁ, তখন চাইল্ড অতিরিক্ত কিছু নিউট্রিশনের দরকার হয়ে থাকে, ঠিক আছে। তার কি প্রয়োজন হয়, এক্সট্রা কিছু নিড টু ফিল এনার্জি গ্যাপ। তার কিছু এনার্জি গ্যাপ হয়ে থাকে যেগুলা কি করতে পারে না, ব্রেস্ট মিল্কটা নিজে নিজে সেগুলা গ্যাপটা পূরণ করতে পারে না। আমরা একটু ছবিটা দেখি তাইলে বুঝবো। তো দেখেন এনার্জি রিকোয়ার্ড বাই এজ এন্ড এনার্জি প্রোভাইডেড ফ্রম ব্রেস্ট মিল্ক। আচ্ছা এই যে এই নীল বা সবুজ রংটা সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক থেকে এনার্জি আসে, ঠিক আছে। আর এই যে নীল কালিটা, সবুজটা হচ্ছে এনার্জি মানে ব্রেস্ট মিল্ক থেকে আসে। আর হচ্ছে এনার্জি গ্যাসের বয়স যখন 2 মাস, হ্যাঁ, তখন তার 200 ক্যালোরি খাবার লাগে। তো 3 থেকে 5 মাসে তার এরকম 500 ক্যালোরি, 6 মাসে 600 ক্যালোরি। দেখেন এখানে একটু গ্যাপ পড়ে আছে, এই যে নীল। তো এই 6 মাসের থেকে 8 মাসে বাচ্চার কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিডিং দিয়ে হচ্ছে না, কারণ সে বড় হচ্ছে আস্তে আস্তে, তার আরো নিউট্রিশনের দরকার। তো এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। 9 থেকে 11 মাসে আরো গ্যাপ, এই যে এতটুকু গ্যাপ। আবার 2 বছর 12 থেকে 23 মাস অথবা 24 মাস, হ্যাঁ। তো এখানে দেখেন অনেক বড় একটা গ্যাপ হয়েছে, যেটা আমার কি করতে হবে, যে ব্রেস্ট শুধুমাত্র ব্রেস্ট ফিডিং দিয়ে এটা কমপ্লিট করা যাবে না। ব্রেস্ট ফিডিং এর সাথে সাথে অবশ্যই ব্রেস্ট ফিডিং চালু থাকবে 2 বছর পর্যন্ত। তো ব্রেস্ট ফিডিং এর সাথে সাথে আমার কমপ্লিমেন্টারি ফুড দিতে হবে। তো কি কি দেওয়া লাগবে সেটা আমরা দেখবো এখন। এই যে দেখেন তেল, বাচ্চাদের কিন্তু প্রচুর তেল লাগে, কারণ সে ফ্যাট থেকে প্রচুর পরিমাণে শক্তি পায়, ঠিক আছে। তেল আছে এখানে, তারপরে আলু আছে এখানে, ডিম আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে চালের গুঁড়া, হ্যাঁ, ভাত, এগুলা এগুলা কি দিবে, ফুড ফর এনার্জি। আমরা জানি যে 3 ধরনের খাবার আছে, একটা হচ্ছে এনার্জি, আরেকটা হচ্ছে ফুড ফর এনার্জি, ফুড ফর গ্রোথ, আর হচ্ছে ফুড ফর ডিজিজ প্রিভেনশন। তো আমরা এনার্জির যে এনার্জি আসে যেগুলো থেকে সেগুলো বলে ফেলছি। তারপরে দেখেন যে গ্রোথ, অর্থাৎ বাচ্চা বেড়ে ওঠার জন্য, শারীরিক বৃদ্ধির জন্য কি কি জিনিস লাগে। এই যে এখানে মাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন মাছ, তারপর হচ্ছে দুধ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে মুরগির মাংস। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে বাচ্চাদেরকে অবশ্যই মানে মানে অবশ্যই গরুর মাংস দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ কি, তার ওই এনজাইম তৈরি হয় নাই, বাচ্চা গরুর মাংসটা অ্যাবজর্ব বা ডাইজেস্ট হওয়ার জন্য কি তৈরি হয় নাই, এনজাইম তৈরি হয় নাই। গরুর মাংস দিতে হবে 3 থেকে 4 বছরের পরে। এর আগে বাচ্চাদের গরুর মাংস কোনোভাবেই দেওয়া যাবে না। তারপরে দেখেন এখানে কি আছে, যে ডাল আছে, ঠিক আছে, এগুলো দিতে হবে। এটা হচ্ছে যে বাচ্চার গ্রোথটাকে, হ্যাঁ, বেশ বাড়াবে। তারপর হচ্ছে ফুড ফর ডিজিজ প্রিভেনশন। তো এখানে দেখেন বিভিন্ন ফ্রুটস আছে, ঠিক আছে। এখানে ফ্রুটস এর মধ্যে কি থাকে, আমরা জানি ফ্রুটস এর মধ্যে ভিটামিন থাকে। তো ভিটামিন জাতীয় যে ভিটামিন যেসব ফ্রুটস আছে, যেমন কলা আছে, তরমুজ আছে, লিচু আছে, পেঁপে আছে, ঠিক আছে, এগুলো আমরা দিতে পারি। আর এই যে সবজির মধ্যে কি থাকে, মিনারেলস থাকে, যেমন পেঁপে আছে এখানে, তারপর হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে পুঁই শাক, কচুরলতি, এরকম মিষ্টি কুমড়া, এগুলা কি করে, আমার মিনারেলস দিবে। ফ্রুটস দিবে হচ্ছে ভিটামিনস, আর এই সবজিতে থাকে হচ্ছে মিনারেলস। তারপরে দেখেন এই যে কমপ্লিমেন্টারি ফুডের প্রপার্টিসটা কি, এটার বৈশিষ্ট্য কি বা কি কি থাকবে। A complementary foods should be combination of, এটার একটা ভালো কম্বিনেশন হওয়া লাগবে, যে আমি আমার ইচ্ছে মতো দিলে হবে না। আমি আগে কিছুটা বলে ফেলছি, এনার্জি রিচ যেসব যেসব খাবারে কি থাকে, এনার্জি সমৃদ্ধ থাকে বা শক্তি থাকে, যেমন হ্যাঁ রাইসের মধ্যে আমার খিচুড়ি থাকতে পারে, বা রাইস থেকে খিচুড়ি বা চাল দিয়ে খিচুড়ি রান্না করা যেতে পারে। অবশ্যই 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 বাচ্চার জন্য যে খিচুড়িটা রান্না করা হবে সেখানে যে আমরা যতটুকু খিচুড়ি রান্না করলে যতটুকু তেল খাই বা তেল দেয়, ঠিক আছে, বাচ্চার জন্য তার ডাবল দিতে হবে, ঠিক আছে। এটা মাথায় নিব আজকে থেকে, যে বাচ্চার যে খিচুড়ি রান্না করা হবে সেখানে অবশ্যই তেলটা ডাবল দিতে হবে বয়স্কদের তুলনায়।
তারপরে রুটি, এই যে অয়েল, এখানে আবার অয়েল বলা হয়েছে যে বাচ্চাদের জন্য সব থেকে ভালো কি তেল, সরিষার তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, আর যদি সেটা না থাকে তাহলে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। তারপর নুডলস, পটেটো, এগুলো হচ্ছে এনার্জি সমৃদ্ধ খাবার বাচ্চার জন্য। তারপর হচ্ছে বডি বিল্ডিং, ফিশ, ফিশের মধ্যে যেমন শিং মাছ, মাগুর মাছ, এগুলা যেগুলো কাদার মধ্যে থাকে, এগুলাতে কি থাকে, আয়রন থাকে। তো আয়রন থাকলে বাচ্চার কি হবে, বাচ্চার রক্ত বাড়াতে সাহায্য করে। তারপর মিট, তো মিটের মধ্যে আমি বলে ফেলছি যে মুরগির মাংস বা কবুতরের মাংস এগুলো দেওয়া যেতে পারে অল্প অল্প করে, যেগুলো বাচ্চা সহজে হজম করতে পারবে। এগস, এগের মধ্যে আগে আমার কুসুম দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, যে ডিম দিব, ডিমের কুসুম দিয়ে আগে শুরু করতে হবে। তারপর হচ্ছে পালসেস, পালসেস মানে হচ্ছে ডাল, ডালের মধ্যে মসুরি ডাল দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে প্রোটেক্টিভ, প্রোটেক্টিভের মধ্যে আমি বলে ফেলছি যে ভেজিটেবলস, যে ফ্রুটস, ফ্রুটস এর মধ্যে কি দিতে পারবো আগে বলছি। হ্যাঁ, তারপর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আছে। তো ইট শুড নট বি স্পাইসি অর সল্টি, যে অতিরিক্ত ঝাল খাবার বা অতিরিক্ত লবণাক্ত খাবার বাচ্চাকে দেওয়া যাবে না। যে বাচ্চাটা যেটা সহজে কি করতে পারে, খেতে পারে, সেই খাবারটাই দেয়া যেতে পারে। তো ইট শুড বি ইজি টু প্রিপেয়ার ফ্রম লোকালি অ্যাভেলেবল এন্ড অ্যাফোর্ডেবল ফুডস। তো এরকম দেখা যায় যে মারা অস্থির হয়ে যায় যে কি খাবার দিবে। তো এত অস্থির হওয়ার কিছু নাই, যে সব খাবার একবারে দিতে হবে এরকমও না, যে ধাপে ধাপে শুরু করতে হবে, এবং যেটা আমরা হাতের নাগালে পাই বা বাজারে পাওয়া যায় সেটাই আমরা শুরু করব। আচ্ছা, তারপর হচ্ছে আমি কিভাবে এই কমপ্লিমেন্টারি ফুডটা স্টার্ট করব, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বা কখন থেকে স্টার্ট করবো এটা আমি বলে ফেলছি যে 6 মাস কমপ্লিটেশন হওয়ার পরে। প্রথমে আমি একটা খাবার দিয়ে শুরু করতে পারি, সেই খাবারটা কি, যেমন পাকা কলা, হ্যাঁ, রাইপ ব্যানানা, এই পাকা কলা চটকে বা একটু করে বাচ্চাকে আমরা খাওয়াইতে পারি, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে কি করব, এটা কোয়ান্টিটিটা বাড়াবো। তারপর হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস, যেমন আমের জুস হইতে পারে, পেঁপের জুস, হ্যাঁ, এগুলা। তারপর হচ্ছে যে অন্যান্য ফলের অল্প করে জুস দিতে পারি। এটা হচ্ছে প্রথমে অবশ্যই আমার কলা দিয়ে শুরু করতে হবে বাচ্চাকে। স্টার্ট সেকেন্ড উইনিং ফুড, তো দ্বিতীয় ভাগে কি, অতিরিক্ত যে খাবারটা আমি দিব আরো, উইনিং ফুড মানে হচ্ছে অতিরিক্ত খাবার বা এক্সট্রা ফুড, সেগুলা দেখেন এখানে কি আছে, খিচুড়ি মেড ফ্রম রাইস, এটা আগেও বলছি যে খিচুড়ি দিতে হবে, আর খিচুড়ির মধ্যে অবশ্যই তেল বাড়িয়ে দিতে হবে। তারপর হচ্ছে ডাল দিব, ভেজিটেবল দিব, দেখেন প্রথমে কলা, এরপরে এইগুলা শুরু করবো, খিচুড়ি, তারপর হচ্ছে আহ, ডাল, সবজি, এগুলা। তো বাচ্চা যখন আফটার অ্যাবাউট এ উইক, এক সপ্তাহ পরে বা এক সপ্তাহের মধ্যে ইন্ট্রোডিউস টু ফিশ, বাচ্চাকে কি দিতে হবে, মাছ দিতে হবে। তো মাছ আমি আগে বলছি শিং মাছ, মাগুর মাছ, এই জাতীয় মাছ, দেন আস্তে আস্তে সব ধরনের মাছ আমি বাচ্চাকে দিতে পারবো। তারপর হচ্ছে মিটের মধ্যে অবশ্যই মুরগির মাংস আর হচ্ছে কবুতরের মাংস যেটা পাওয়া যায় সেটা অল্প করে দিতে হবে। এগ, তো এগের মধ্যে আগে বলছি যে অবশ্যই বাচ্চাকে কুসুমটা আগে দিতে হবে, কুসুম দিয়ে শুরু করতে হবে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা, হ্যাঁ, এগুলা একটার পর একটা আমরা শুরু করতে পারি। তারপর হচ্ছে কমপ্লিট দ্য হোল ওয়েনিং প্রসেস বাই 9 মান্থস টু 1 ইয়ার, যে এই যে ওয়েনিং প্রসেসটা বা অতিরিক্ত খাবারের প্রক্রিয়াটা, এটা কতদিন থেকে কতদিন, এই 9 মাস থেকে 1 বছর পর্যন্ত এটা আমার চালিয়ে নিতে হবে এই প্রসেসটা। তারপর হচ্ছে গ্রাজুয়ালি অ্যাকাস্টম টু ফ্যামিলি ফুডস, তারপরে আমরা যে দৈনন্দিন যে খাবার খাই সেগুলোর সাথে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে 1 বছরের পর থেকে, ঠিক আছে। ডো নট ফোর্স দ্য চাইল্ড টু ইট, বাচ্চাকে যে খাওয়ানোর জন্য জোর করা যাবে না। দেখা যায় যে অনেক মারা কি করে, যে আধা ঘন্টা 1 ঘন্টা বাচ্চার পিছনে লেগে থাকে বাচ্চাকে খাওয়ানোর জন্য, এটা না করে 20 থেকে 30 মিনিটের মধ্যে বাচ্চা যতটুকু খায় এনাফ, হ্যাঁ, এটাই এনাফ রাখবো, চা বেশি বেশি জোরাজুরি করবো না বাচ্চাকে। এই ছবিটা দেখেন, এই কথাটা বলে ফেলছি আগের স্লাইডে, এটা দরকার নাই, এই ছবিটা আপনারা দেখে নিয়েন পরে। দিস ইজ দ্য লাস্ট টপিক, কমপ্লিমেন্টারি ফিডিং শিডিউল। আচ্ছা, আপনারা কি জেগে আছেন? কেউ একজন জানান, জেগে আছেন? জি জি। দেখ, আলহামদুলিল্লাহ। কমপ্লিমেন্টারি ফিডিং শিডিউল বা স্কেডিউল যেটা আমরা বলি, তো দেখেন 6 থেকে 8 মাস, আমি আগে বলছি যে কমপ্লিমেন্টারি ফুডটা দিব 6 মাসের পরে। 6 থেকে 8 মাসে আমরা দিব যে 250 ml এর একটা বোল অথবা কাপ নিব, ঠিক আছে। সেখান থেকে আমি যে খাবারগুলা বলছি সেই খাবারগুলার, হ্যাঁ, 2 টাইমস এ ডে, এই 250 গ্রাম, 250 ml, সরি 250 ml
যে খাবারটা থাকবে সেটা দিনে 2 বার দিব। 1 to 2 স্ন্যাক্স মে বি অফার্ড। এখানে কত থাকবে? 200 কিলোক্যালোরি পার ডে, অর্থাৎ তার দৈনিক 200 কিলোক্যালোরি খাবার লাগবে। 250 ml এর হাফ অফ, সরি, এখানে হচ্ছে হাফ অফ 250 ml, 250 ml এর অর্ধেক দিনে 2 বার দিব, ঠিক আছে। তারপর হচ্ছে 9 থেকে 11 মাস কমপ্লিটেড, যখন 9 থেকে 11 মাস তার কমপ্লিট হবে তখন আমি কি দিব? যে হাফ অফ 250 ml, এই 250 ml এর অর্ধেকের যে কাপটা আমি ভরবো খাবার দিয়ে সেটা 3 বার, আগে দিছিলাম 2 বার 6 থেকে 8 মাস পর্যন্ত, এখন দিব ওইখান থেকে 3 বার পার ডে, মানে প্রত্যেক দিন 3 টাইমস দিতে হবে। এখানে কত কিলোক্যালোরি থাকবে? 300 কিলোক্যালোরি, ঠিক আছে। তারপরে দেখেন 12 থেকে 24 মাস, অর্থাৎ তার 1 বছর থেকে 2 বছর পর্যন্ত কি দিব? কমপ্লিটেড মান্থস। তো এখানে খাবারটা কি থাকবে? যে 250 ml, প্রথমে ছিল কিন্তু 250 ml এর অর্ধেক, এখন হচ্ছে 250 ml এর যে কাপ আছে বা বুল আছে সেটা থেকে দিনে 3 বার আমার দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 550 কিলোক্যালোরি পার ডে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এটা সিনথেসিস রেপার্টরি সবার কাছে আছে। আহ, তাহলে আমাদের দুধ থাকে কোথায়? চেস্টে। এটা কিন্তু ফিমেলে খুঁজলে কিন্তু পাওয়া যাবে না, চেস্টে যেতে হবে, ওখান থেকে চ্যাপ্টার আছে, ওখান থেকে লিখতে হবে মিল্ক, MILK, তারপরে চলে আসছে। তো প্রথমেই অ্যাবসেন দেখতে পাচ্ছি। এই অ্যাবসেনের মধ্যে অনেকগুলো ওষুধ আছে, এখানে ক্যালকিরিয়া কার্বনিকাম, জিঙ্কাম মেটালিকাম, একই সাথে অন্যগুলো আছে। আমি সব পড়তেছি না, সময় নষ্ট হবে। তারপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ফলস প্রেগনেন্সি ডিউরিং। এটা একটি ইম্পর্টেন্ট ব্যাপার, যে প্রেগনেন্সি না হওয়ার ফলেও অনেকের দেখা যাচ্ছে যে এরকম হতে পারে। দিস ইজ ভেরি, কি বলবো, এটা কি একটা অকার্ড সিচুয়েশন, এমব্রাসিং। এটার ওষুধগুলো দেখতে হবে আমাকে। যেখানে লেখা আছে যে প্রেগনেন্সি ইন ওমেন হোয়েন নট রিলেটেড টু, যেটা প্রেগনেন্সির সাথে সম্বন্ধ না এরকম মেয়েদের যদি হয়, তখন হচ্ছে এই যে ওষুধগুলো অ্যাসাফোটিডা, সাইক্লোমেন, মাক্সল, পাসিটিলা, টিবারকুলিনাম, আর্টিকা ইউরেন্সিসিল, এসবের কথা লেখা আছে। কি সাথে এটার সাবরুব্রিক আছে ড্রিঙ্কিং হারু মিল্ক, আমি জানি না এটা কেউ কোনোদিন করে কিনা। তো আমি এই দুইটা দেখাইতে চাই। আরেকটা হচ্ছে সাপ্রেশন যদি হয়ে যায়, সাপ্রেস যদি হয়ে যায় সেগুলোতে ওষুধ হচ্ছে যে এটা সাপ্রেশন হতে পারে, কোনো ডিজিজের কারণে হতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে তার বেবি হচ্ছে মানে থার্ড টাইম বেবি, তখন মানে এরকম একটা সাপ্রেশন হতে পারে, কিংবা লেকিংস থাকতে পারে। সেই ক্ষেত্রে তখন এই রুব্রিক গুলো কিন্তু আমাদেরকে, এই রুব্রিকটা আসবে এর আন্ডারে, যে ব্রাইনিয়া, কস্টিকাম, পাসিটিলা, এই ওষুধগুলো আছে। আমরা লেকক্যান, লেকডিফারেটাম, আর্টিকা ইউরেন্সিস এগুলো কথা সবাই জানি, কিন্তু এরই সাথে অন্যান্য ওষুধগুলো আছে, এগুলো একটু দেখে নেওয়া যেতে পারে। আর হচ্ছে এখানে অনেকগুলো রুব্রিক্স আছে, আমি এগুলো দেখাতে চাচ্ছি না, যেটা ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখাতে চাই। সেটা হচ্ছে আরেকটা দেখা যেতে পারে রোবস্ট ওমেন, বলিষ্ঠ, টাইপ করি, আর এখানে রোবস্ট ওমেন, শক্তিশালী বা সামর্থ্য বা এরকম আছে, দেখা যাচ্ছে যে সবই ভালো, তার শরীর সুস্থ কিংবা এনার্জেটিক, তাদের কিন্তু এই 4টা 5টা মেডিসিন কিন্তু ভাবতে হবে যে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা গেছে। অ্যাকুনাট, বেলাডোনা, ব্রায়োনিয়া, ক্যামোমিল এবং হচ্ছে মাক্স। আর দেখাতে চাচ্ছি না। ইনক্রিজটা দেখা যেতে পারে, অনেকের হচ্ছে এরকম হয়, অত্যাধিক এরকম একটা অবস্থা হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো ভাবা যেতে পারে। তাহলে আপনারা বাকি মেডিসিন গুলো দেখা যেতে পারে আপনাদের ওখান থেকে। আমার কাছে মনে হয় যে এইটুকু জানলেই আমার মনে হয় এনাফ।